Hello viewers, welcome to my YouTube channel Mirror of Education. Mirror of Education চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সম্রাট আকবরের নবরত্ন সভা। এই নবরত্ন সভা সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, আর আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, মিডিয়া প্রোডাকশন চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলি দেখবেন। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আসা যাক আজকের আলোচ্য বিষয় নবরত্ন সভা। আকবরের নবরত্নগণ ও সভা, 9 জুয়েলস অফ আকবর। ভারতবর্ষের ইতিহাসে দুটি নবরত্ন সভা খুবই বিখ্যাত ছিল। এই দুটি গুরুত্বপূর্ণ নবরত্ন সভার মধ্যে একটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের নবরত্ন সভা ও অপরটি সম্রাট আকবরের নবরত্ন সভা। এর পূর্বেই আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের নবরত্ন সভা সম্পর্কে আলোচনা করেছি। এই নবরত্নগণকে আমরা নিয়ে এর আগে একটা সুন্দর ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই আমার মিডিল অফ এডুকেশন চ্যানেল পেজে গিয়ে ভিডিওটি সার্চ করে দেখে নেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু আজকের আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে সম্রাট আকবরের নবরত্ন সভা। সম্রাট আকবরকে মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে এবং আকবরের ইতিহাস ও খ্যাতি সম্পর্কে প্রায় সকলের কম বেশি জানা আছে। কিন্তু আকবরের রাজসভায় যে 9 জন জুয়েলস বা রত্ন ছিলেন সেই সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই, কিন্তু আমি সকলের এই অস্পষ্ট ধারণাকে সুস্পষ্ট করে তুলব। সম্রাট আকবরের রাজসভায় যে 9 জন সভাসদকে নবরত্ন বলা হয় তাদের সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. ফৈজি। ইনি একজন বিখ্যাত কবি ছিলেন যিনি সম্রাট আকবরের রাজসভা অলঙ্কৃত করতেন। তিনি আকবরের সভাকবিও ছিলেন। 2. আবুল ফজল। আবুল ফজল একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। শুধু ঐতিহাসিক ছিলেন তা নয়, তিনি একজন পণ্ডিত ব্যক্তিও ছিলেন। এই বিখ্যাত পণ্ডিত ব্যক্তি সম্রাট আকবরের সভা আলোকিত করতেন। 3. আব্দুল রহিম খানি খানান। আকবরের একজন সেনাপতি ছিলেন। তিনি একজন সুপণ্ডিত কবি ছিলেন। একজন সম্রাট বা রাজার সেনাপতিদের পরিচালনা করার জন্য অনেক সেনাপতি থাকেন। সেই রকমই আব্দুল রহিম খানি খানানও একজন সেনাপতি ছিলেন। 4. টোডরমল। তিনি আকবরের একজন রাজস্ব মন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনি রাজ্যের রাজস্ব বা রেভিনিউ বিষয়ে দেখাশোনা করতেন। 5. তানসেন। তানসেনের প্রকৃত নাম ছিল রামধনু পাণ্ডে। তিনি একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি সঙ্গীত বিষয়ে বিশারদ ছিলেন। এই বিখ্যাত সঙ্গীতজ্ঞ ব্যক্তিও সম্রাট আকবরের রাজসভায় ছিলেন। 6. বীরবল। বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। তিনি একজন বিদূষক বা হাস্যরসিক ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন, অর্থাৎ তার উপস্থিত বুদ্ধি খুবই বেশি ছিল এবং তিনি বিভিন্ন হাস্যরসিক বা হাস্যরসযুক্ত গল্প বা কাহিনীর মধ্য দিয়ে তিনি সকলকে শিক্ষাদান করতেন। একটি মরাল বা নীতি তিনি নিয়ে গিয়ে দাঁড় করাতেন। তিনি একজন কবি ও সঙ্গীতজ্ঞও ছিলেন। কোনো রকম সমস্যায় পড়লে সম্রাট সর্বদা বীরবলের শরণাপন্ন হতেন, অর্থাৎ সম্রাট এই বিচক্ষণ ব্যক্তি বীরবলকে শরণাপন্ন হতেন। বীরবল
অবশ্য সম্রাটকে নিরাশ করেননি, কারণ বীরবল তার উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণ বুদ্ধির মধ্য দিয়ে সম্রাটের সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। মানসিংহ, তিনি আকবরের প্রধান সেনাপতি ছিলেন। এই মানসিংহ আকবরের প্রধান সেনাপতি ছিলেন। একজন সম্রাটের যে অনেকগুলো সেনাপতি থাকে, অর্থাৎ সৈন্যদের দেখাশোনা করার জন্য সেনাপতি, এবং সেনাপতিদের মধ্যে একজন সেনাপতি থাকেন যিনি প্রধান, সেরকমই মানসিংহ একজন প্রধান সেনাপতি ছিলেন। এই মানসিংহ সম্রাট আকবরের রাজসভায় ছিলেন। 8, মোল্লা দৌপিওজা, তিনি আকবরের প্রধান উপদেষ্টা ছিলেন, অর্থাৎ কোনো বিষয়ে উপদেশ প্রয়োজন হলে বা অ্যাডভাইস প্রয়োজন হলে সম্রাট আকবর প্রথম মোল্লা দৌপিওজার শরণাপন্ন হতেন বা ওনার কাছ থেকে উপদেশ গ্রহণ করতেন। 9, হাকিম হুকাম, তিনি আকবরের একজন বন্ধু ছিলেন ও রাজকীয় বিদ্যালয়ের প্রধান ছিলেন। এই হাকিম হুকাম সম্রাট আকবরের বন্ধু ছিলেন। তিনি যে এই রাজার অধীনে যে সমস্ত বিদ্যালয় চলত সেই বিদ্যালয়গুলির প্রধান ছিলেন। এই হলো সম্রাট আকবরের রাজসভার 9 জন নবরত্ন বা 9 জুয়েলস। এই 9 জন নবরত্ন সম্রাট আকবরের রাজসভা আলোকিত করে রাখতেন। কিন্তু অনেক ঐতিহাসিক ও ইতিহাস বিশ্লেষক এই আলোচনা এই তালিকা মানতে রাজি নয়। মানে এই 9 জন শুধু যে নবরত্ন বা রাজসভায় ছিলেন, মানে 9 জুয়েল ছিলেন তা নয়। এই 9 জুয়েলসের মানে নবরত্নের তালিকায় তারা আরও কয়েকজনকে বা যে কয়েকজনকে তালিকাভুক্ত করেছেন তারা হলেন ভগবান দাস, মির্জা আজিজ কোকা, ফকির আজিয়াউদ্দিন। এই কয়েকজনকেও নবরত্ন সভায় স্থান দিয়েছেন। ইতিহাস বিশ্লেষক ও ঐতিহাসিকদের মতপার্থক্য ও নানাবিধ তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা উপরোক্ত আলোচিত ব্যক্তিগণই হচ্ছে বেশি করে মূল্য পেয়েছেন এই নবরত্ন রাজসভায় স্থান পাওয়ার জন্য। অতএব আমরা যে নবরত্ন সভা আলোচনা করলাম, যে আপনাদের যদি এই নবরত্ন সভার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।